আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের কানপুর শহরের ঘটনা। কানপুর শহর, সেখানে দুই ভাই থাকতো, পাশাপাশি দুটো বাড়ি, আর্থিক অবস্থা খুব ভালো। পৈতৃক সূত্রে তারা ৪৫ কোটি টাকার সম্পত্তি পেয়েছিল। দুজনের পাশাপাশি বাড়ি, মা বেঁচে ছিলেন। মা কখনো বড় ছেলের কাছে, কখনো ছোট ছেলের কাছে থাকতো। আজকের এই সত্যি ঘটনা যাকে নিয়ে, সে হচ্ছে ওই বাড়ির ছোট ছেলে, যার নাম রাজেশ গৌতম। ২০২৩ সালে একটা ইকো স্পোর্টস কার, সে যখন মর্নিং ওয়াক করতে সকালবেলায় বেরিয়েছিল, হঠাৎ করে এসে তাকে ধাক্কা দিয়েছিল। ধাক্কাটা এতটাই জোরদার ছিল যে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই ছোট ভাই রাজেশ গৌতম ৪২ বছর বয়সে মারা গেছিল। ২৬ দিন পর পুলিশ বড় দাদা আর বড় দাদার ছেলে, যে নেভিতে চাকরি করত, তাদের রিকোয়েস্টে পুলিশ তদন্ত করে জানতে পেরেছিল যে ওটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, যেটাকে পুলিশ এতক্ষণ একটা নর্মাল রোড অ্যাক্সিডেন্ট বলেই ভেবেছিল। তদন্তের পর জানা যায় যে ওটা রোড অ্যাক্সিডেন্ট নয়, ওটাকে করানো হয়েছে, ওটা আসলে একটা মার্ডার। কী ছিল সেই পুরো ঘটনাটা, সেটাই এখন বলব। ২০১২ সালে রাজেশ গৌতমের বিয়ে হয়েছিল পিঙ্কি বা উর্মিলা নামের একজন মেয়ের সাথে। বিয়ের পরে কেটেছে অনেকগুলো বছর, তাদের একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। ভদ্রলোক ২০২১ সালে একটা, তার খুব বড় প্লট ছিল কানপুরের কৈলানগর এরিয়াতে, যেটাও কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া। পরবর্তীকালে তিনি প্রপার্টি ডিলিংয়ের কাজ করতেন টিচারির সাথে সাথে। তিনি ঠিক করেছিলেন যে ওই বড় প্লটটাতে তিনি অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, ফ্ল্যাট তৈরি করবেন, করে তিনি সেল করবেন। এই কাজটা করার জন্য তিনি নিজের এক আত্মীয়কে বলেছিলেন কোনো একটা ভালো রাজমিস্ত্রি, যে কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করতে পারবে, দায়িত্ব নিতে পারবে, খোঁজ দেওয়ার। তার ওই রিলেটিভ খোঁজ দিয়েছিল শৈলেন্দ্র সোনকর নামে একটা রাজমিস্ত্রির, সেই সময় যার বয়স ছিল ৩৪ বছর। রাজমিস্ত্রি বাড়ি আসে, কথা হয়, কথা হওয়ার পরে ডিল ফাইনাল হয়ে যায়। ২০২১ সালে রাজেশবাবুর ওই খালি প্লটে অ্যাপার্টমেন্ট তৈরি করার কাজ শুরু হয়ে যায়। অ্যাপার্টমেন্ট তৈরি করতে ২-১ দিন সময় লাগে না, লম্বা সময়ের ব্যাপার, বছরের পর বছর টাইম লাগবে। তো শৈলেশ সোনকর বারবার তাদের বাড়ি আসা যাওয়া শুরু করে। অনেক সময় ভদ্রলোক মানে রাজেশ গৌতম বাড়িতে থাকতেন না, তখন এই কন্ট্রাক্টরের সাথে কথা বলতে হতো স্ত্রী উর্মিলাকে। স্ত্রীর সাথে শৈলেন্দ্রের কথা হতে হতে দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। দুজন ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিল, মাঝে মধ্যেই তারা বাইরে কোথাও দেখা করত, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। এবার বেশিরভাগ সময় যখনই ভদ্রলোক ঘরে থাকতেন না, সেই সময় শৈলেন্দ্র সোনকর আসতে শুরু করে ওই বাড়িতে। পাড়া প্রতিবেশীরা এই ব্যাপারটা হাজব্যান্ডকে জানিয়েছিল। হাজব্যান্ড সবার মুখে কথাটা শুনে তিনি নিজের স্ত্রীকে, যেহেতু তিনি বিশ্বাস করতেন, তিনি বলেছিলেন যে পাড়ার লোকজন উল্টোপাল্টা কথা বলবেই, তো তুমি এক কাজ করো, তুমি শৈলেন্দ্রের সাথে কথা বলা বন্ধ করে দাও, আমি শৈলেন্দ্রকে মানা করে দিচ্ছি, কোনো দরকার থাকলে সে বাইরেই আমার সাথে কথা বলবে, সে বাড়িতে আসবে না। স্ত্রী বলেছিল ঠিক আছে। ভদ্রলোক গিয়ে শৈলেন্দ্রকে বলেছিলেন যে যা যা দরকার তুমি আমাকে বলে দিও, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো। তবে তিনি ডাইরেক্টলি বলেননি যে তুমি আমার বাড়িতে এসো না, তার বলতে একটু খারাপ লেগেছিল। কয়েকদিন পরে শৈলেন্দ্র আবার কিন্তু সেই একই রকমভাবে আগের মতো তাদের বাড়ি আসা যাওয়া শুরু করে। এই ব্যাপারটা কিন্তু জানতে পেরেছিলেন রাজেশ গৌতম। তার এবার সন্দেহ হয়েছিল, তার মনে হয়েছিল যে নিশ্চয় কোনো না কোনো একটা ব্যাপার আছে, না হলে মানা করলেও সে কেন তার বাড়িতে যাচ্ছে বা তার স্ত্রীর সাথে কথা বলছে। এবার তিনি শৈলেন্দ্রর যে হিসাব সব ক্লিয়ার করে দিয়েছিলেন, যে টাকা শৈলেন্দ্র পাবে সবটা দিয়ে বলেছিলেন যে শৈলেন্দ্র তোমার সাথে আর কাজ করাবো না, এখন আপাতত আমি কাজটা বন্ধ রাখবো, আবার আমি কিছুদিন পরে একটু টাকা পয়সার অসুবিধা, পরে কাজ করব। শৈলেন্দ্র কিন্তু বুঝতে পেরেছিল যে অন্য কোনো ব্যাপার হয়েছে
রাজেশ গৌতমের, তাই জন্য সে তাকে কাজ থেকে বের করে দিয়েছে। রাজেশ গৌতম কিন্তু অন্য এক মিস্ত্রির সাথে যোগাযোগ করে আবার কাজটা শুরু করিয়ে দিয়েছিলেন। এদিকে রাজেশ গৌতমের স্ত্রী সব খবরাখবর শৈলেন্দ্র সোনকরকে দিচ্ছে। তারা দুজনে মিলে ঠিক করে যে তার হাজবেন্ডের সাথে সে আর থাকবে না, সে এবার বিয়ে করবে শৈলেন্দ্রের সাথে। কিন্তু তার স্ত্রী বলে যে না, এইভাবে বিয়ে করলে তো হবে না, প্রচুর সম্পত্তি আছে আমার হাজবেন্ডের, 45 কোটি টাকার সম্পত্তি আছে, দেড় কোটি করে 3 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে। যদি স্বামীকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে যাবে, তাহলে আমি আর তুমি খুব ভালোভাবে থাকতে পারবো না। তার থেকে ভালো যদি রাজেশকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওর সম্পত্তিগুলো আমিই পাবো, আর আমরা দুজনে সুখে শান্তিতে আরও ভালোভাবে থাকতে পারবো। ব্যাপারটা কিন্তু মন্দ লাগেনি শৈলেন্দ্র সোনকরের। তারপর থেকেই শৈলেন্দ্র আর রাজেশের স্ত্রী দুজনে মিলে একটা প্ল্যানিং করতে শুরু করে। প্রথম যে প্ল্যানিংটা সেটা হচ্ছে রাজেশের স্ত্রী রাজেশকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। খুব অসুস্থ হয়ে গেছিল সে, তাকে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল। ডাক্তার হসপিটালে ট্রিটমেন্ট করার সময় রাজেশকে তার বাড়ির লোককে জানিয়েছিল যে খাবারে কোনো প্রবলেম হয়েছে, তবে রাজেশ বা তার বাড়ির লোকজনরা বিশ্বাস করত পিঙ্কিকে। তাদের কখনো মনে হয়নি যে খাবারে বিষ মেশানো হতে পারে। যাই হোক, সে যাত্রায় বেঁচে গেছিল রাজেশ। রাজেশ বাড়ি এসেছিল। আবার শৈলেন্দ্র আর তার প্রেমিকা রাজেশের স্ত্রী পিঙ্কি দুজনে মিলে অন্য একটা প্ল্যানিং করে। এবার একটা সুপারি কিলারের খোঁজ করা। সুপারি কিলাররা বলেছিল যে 4 লাখ টাকা দিতে হবে, তারা রাজেশ গৌতমকে মেরে ফেলবে, তবে পুরো টাকাটা অ্যাডভান্সে কাজের আগে দিয়ে দিতে হবে। পিঙ্কি এত তাড়াহুড়ো করছিল যে পিঙ্কির কাছে 4 লাখ টাকা ছিল, সে দিয়ে দিয়েছিল শৈলেন্দ্র সোনকরকে। শৈলেন্দ্র দুজন সুপারি কিলারকে সেই টাকাটা দিয়েছিল, তবে সুপারি কিলাররা কাজ না করেই পালিয়ে গেছিল। অনেক চেষ্টা করার পরও তাদের সাথে যোগাযোগ করা যায়নি। টাকাটা নিয়ে নেওয়ার পর থেকেই তাদের ফোন সুইচ অফ ছিল। আবারও স্ত্রীকে আর তার বয়ফ্রেন্ডকে হতাশ হতে হয়েছিল। তারা আবার তৃতীয় কোনো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছিল। রাস্তা খুঁজতে খুঁজতে তারা এবার অন্য একটা প্ল্যানিং করেছিল। স্ত্রী পিঙ্কি শৈলেন্দ্রকে জানিয়েছিল তার হাজব্যান্ডের একটা অভ্যেস আছে, প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে যায়। স্বর্ণ জয়ন্তী নামের একটা পার্ক আছে, সেই রাস্তাতে সে প্রতিদিন যায়, সঙ্গে নিজের ছেলেকে নিয়ে যায়। তো যখন সে মর্নিং ওয়াক করতে যাবে সেই সময় তাকে শেষ করে ফেলতে হবে। এমনভাবে শেষ করতে হবে যাতে লোকজনের, পুলিশের ব্যাপারটাকে একটা রোড অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। এই প্ল্যানিং করে স্ত্রী শৈলেন্দ্রকে টাকা দিয়েছিল। একটা সেকেন্ড হ্যান্ড ইকো গাড়ি কেনা হয়েছিল, তার নাম্বার প্লেট চেঞ্জ করে একটা ফেক নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার দিন ছিল 2023-এর 4 নভেম্বর। আর্লি মর্নিং হাজব্যান্ড উঠেছিল মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য। সে উঠে নিজের ছেলেকে ডেকেছিল যে সঙ্গে চলো, যেমন প্রত্যেক দিন যাও। তবে ভদ্রমহিলা বলেছিল যে ছেলে আজকে যাবে না, ওর শরীরটা রাত্রেবেলায় ভালো ছিল না, ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও, তুমি চলে যাও হাঁটতে। ভদ্রলোক হাঁটতে চলে গেছিল। কিছু পরে খবর এসেছিল যে ভদ্রলোককে একটা গাড়ি ধাক্কা দিয়ে দিয়েছে, তিনি মারা গেছেন। প্রথমটায় পুলিশ ভেবেছিল যে ওটা একটা রোড অ্যাক্সিডেন্ট, তবে ভদ্রলোকের দাদা আর ভদ্রলোকের দাদার ছেলে দুজন পুলিশের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিল ভালোভাবে তদন্ত করে দেখার। এই খবরটা যখন ভদ্রমহিলা পিঙ্কি পেয়েছিল তখন সেও চলে যায় পুলিশ স্টেশনে, গিয়ে বলে যে তার সন্দেহ হচ্ছে যে তার ভাসুর আর ভাসুরের ছেলে দুজন সম্পত্তির লোভে তার হাজব্যান্ডকে হয়তো এইভাবে শেষ করে ফেলেছে। এই ঘটনাটা যেদিন ঘটেছিল পুলিশ টিমের মনে হয়েছিল যে এই ব্যাপারটাতে কোথাও না কোথাও ওই মহিলার হাত অবশ্যই রয়েছে। তখন পুলিশ আবার তদন্ত করে জানতে পেরেছিল যে
যে ইকো গাড়িটা এসে ধাক্কা দিয়েছিল রাজেশকে, আর্লি মর্নিং সিসিটিভি ফুটেজে দেখা গেছিল রাস্তা একদম ফাঁকা ছিল, আর অনেকক্ষণ থেকে দুটো গাড়ি তার পেছন পেছন যাচ্ছিল। পেছনের ইকো স্পোর্টস কার, যেটা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল, তাতে ছিল শৈলেন্দ্র সোনকার আর তার মামাতো ভাই বিকাশ সোনকার। পেছনে একটা ওয়েগেনার কার ছিল, তাতে বসেছিল সুমিত কাটিয়ার নামের একটা ছেলে, যে ছিল শৈলেন্দ্রের যে মামাতো ভাই তার বন্ধু। আর সেই গাড়িটাতে বসেছিল নিহতর স্ত্রী পিঙ্কি। সেও কিন্তু স্বামী মর্নিং ওয়াকে বেরোনোর পরেই বেরিয়ে সে পেছনের গাড়িটাতে বসেছিল। সে নিজের চোখে দেখতে চাইছিল যে তার হাজব্যান্ড শেষ হয়ে গেছে, কারণ সে যে কোনোভাবে হাজব্যান্ডকে শেষ করতে চাইছিল। দুটো গাড়ি পেছন পেছন যায়। হঠাৎ করে একটা গাড়ি, সামনের ইকো স্পোর্টস কার, ধাক্কা দিয়েছিল রাজেশ গৌতমকে। রাজেশ গৌতমকে এত জোরে ধাক্কা দিয়েছিল যে সেই গাড়িটা পরক্ষণেই একটা গাছে গিয়ে ধাক্কা দিয়েছিল। গাছে ধাক্কা দেওয়ার পর গাড়িটা খারাপ হয়ে গেছিল। তখন ওই গাড়ি থেকে দুজন, বিকাশ আর শৈলেন্দ্র, নেমে ছুটে সেই পেছনের গাড়িতে উঠে বসেছিল। তদন্তের সময় পুলিশ পুরো ব্যাপারটা সিসিটিভি ফুটেজে লক্ষ্য করেছিল। তারপরে সমস্ত তদন্ত হয়, কল ডিটেল চেক করা হয়, তারপর সমস্ত ব্যাপারটা সামনে এসেছে। শৈলেন্দ্র, তার প্রেমিকা পিঙ্কি, তাদের দুজনের লোকেশন যে সময় ওই দুর্ঘটনাটা ঘটেছিল সেম জায়গাতেই ছিল। এই ব্যাপারগুলো প্রমাণ করে দিয়েছিল যে পিঙ্কি নিজের হাজব্যান্ডকে শেষ করার সময় শৈলেন্দ্রের সাথে সেম লোকেশনে ছিল। পরবর্তীকালে পিঙ্কির ছেলে, সেও কিন্তু পুলিশ টিমকে জানিয়েছিল সে মর্নিং ওয়াক করতে যেতে চাইছিল। তার মা তাকে কিছুতেই যেতে দেয়নি। মা বলেছে সে শুধু হাজব্যান্ডকে মেরে ফেলতে চাইছিল, কোনোভাবেই নিজের বাচ্চাদের কোনো ক্ষতি হোক চাইছিল না। সে নিজের হাজব্যান্ডের টাকাটাও চাইছিল, আবার শৈলেন্দ্রের সাথে বিয়ে করে থাকতেও চাইছিল। তাই জন্য ওই 32 বছর বয়সী মহিলা নিজের 34 বছর বয়সী রাজমিস্ত্রি বয়ফ্রেন্ডের জন্য নিজের কোটিপতি হাজব্যান্ডকে এইভাবে মেরে ফেলেছে। বর্তমানে 4 জনেই জেলে রয়েছে, তাদের বিচার চলছে। শৈলেন্দ্র সোনকারের মামাতো ভাই বিকাশ সোনকার আর তার বন্ধু সুমিত কাটিয়ার, তাদের দুজনকেও কিন্তু আবার এই কাজে যুক্ত করা হয়েছিল 4 লাখ টাকা দেওয়ার নাম করে। তাদেরকে 1.5 লাখ টাকা অলরেডি রাজেশ গৌতমের স্ত্রী অ্যাডভান্স হিসাবে দিয়েও দিয়েছিল। তাও কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে জেলে চলে যেতে হয়েছে। আর কোনো দিন তারা বিয়েও করতে পারবে না, একসাথে থাকাও তাদের হবে না। আর কোটিপতি হওয়ার স্বপ্ন, সেটাও স্বপ্নই থেকে গেছে। আর মাঝখান থেকে অকারণ একজন ভদ্রলোক নিজের স্ত্রীর অদ্ভুত ইচ্ছায় প্রাণ হারিয়েছে, আর বাচ্চা দুটো হারিয়েছে, মা বাবা দুজনকেই।